কালীঘাটে খেলছি, খেলা যখন প্রায় সিজনের শেষ, তারপরে ইস্টবেঙ্গলে যখন সই করব ঠিক তার আগে আমার পক্স হয়ে যায়। আপনারা যারা একটু পুরোনো দিনের দর্শক তাদের নিশ্চয়ই মনে আছে, সেই সময় গোটা কলকাতা শুধু না গোটা বাংলাতে ছড়িয়ে পড়েছিল প্রশান্ত কোন দলে যাচ্ছে। সেকেন্ড ক্লাসে যাচ্ছি, হ্যাঁ, তখন তো আমার টিকিটটা কে করে দেয়, আইএফএ টিকিট করে দিত। তো এই যে তুমি ইস্টবেঙ্গলে দাপটের সঙ্গে খেলছো, তারপর মোহনবাগানে গেলে কি? জানলার সামনে কিছু লোক অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে, অকথ্য ভাষায়, মানে আমি যেন কি অন্যায় করে ফেলেছি, গালাগাল দিচ্ছে। এরা সব অফিসিয়ালরা বসে আছে, এরা কোনো প্রতিবাদ করছে না। তুমি এখনকার ফুটবলটাকে কিভাবে দেখো? দেখতে ভালো লাগে, মিথ্যে নয়, দিয়ে নিয়ে খেলা, কিন্তু ওটাই তো শেষ নয়। আমাকে তো ক্রিয়েট করতে হবে গোল করার জন্য। আমাদের এই মুহূর্তে বাংলার ফুটবল ভালো জায়গায় নেই। প্রশান্ত ব্যানার্জি কলকাতা ময়দানকে চেনেন হাতের তালুর মতো। 22 বছর ধরে এই ময়দানে তিনি দাপিয়ে ফুটবল খেলেছেন। এর মধ্যে 18 বছরই তিনি প্রধান দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানে খেলেছেন। একদা দেশপ্রিয় পার্কের আন্ডার হাইট টুর্নামেন্টে বেস্ট প্লেয়ারের প্রাইজ নেওয়ার সময় তার বাবা তাকে চিনতে পারেননি। সেই বাবাই আবার আস্ত একটা ফুটবল কিনে দিয়েছেন প্রশান্তকে তার খেলা দেখে। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তার খেলা দেখে বিখ্যাত সুলতান না ছাড়ার পরামর্শ দিয়েছিলেন তার গডফাদার বাবু গুহ। এই যে রটনা আছে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলারদের একসঙ্গে 1 বছর মোহামেডান স্পোর্টিংয়ে যাওয়ার মূল ষড়যন্ত্র প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। প্রশান্ত এক কথায় তা ফু মেরে উড়িয়ে দেন, যেমন উড়িয়ে দেন ক্ষুদিরাম গ্যাস খেয়ে মরেছিল এই উক্তির সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ার কাহিনীও। ময়দানে মাঝমাঠে কেউ তার সঙ্গে জুটি বেঁধে প্রতিষ্ঠিত হননি এই আক্ষেপ যেমন আছে, তেমনই আক্ষেপ আছে প্রসূন ব্যানার্জির সঙ্গে ক্লাব ফুটবলে জুটি বেঁধে দীর্ঘকালীন না খেলতে পারার। ভারতীয় ফুটবলের পদক্ষরণ তাকে কষ্ট দেয়। বিদেশি কোচ খেলোয়াড়ের এত কেন আধিক্য তা যেমন তিনি বুঝতে পারেন না, তেমনই বুঝতে পারেন না কল্যাণ চৌবে আর বাইচুং ভুটিয়া এত ঝগড়া করছেন কেন। আইএফের কাজকর্ম ভালো হচ্ছে, কিন্তু আরও একটু ইতিবাচক চান প্রশান্ত। এইরকম নানা প্রশ্ন নিয়ে, নানা বিষয় নিয়ে দেখুন নো ননসেন্স জেসিতে আনকাট প্রশান্ত ব্যানার্জি। নো ননসেন্স জেসির এই পর্বে আমরা এমন একজন ফুটবলারের মুখোমুখি হয়েছি যিনি 22 বছর ধরে কলকাতার ময়দানে খেলছেন, তার মধ্যে 18 বছরই খেলেছেন কলকাতার 3 বড় দলে। আমরা কথা বলবো প্রশান্ত ব্যানার্জির সঙ্গে। প্রশান্ত, তোমাকে স্বাগত জানাচ্ছি নো ননসেন্স জেসিতে। থ্যাংক ইউ। প্রথম কথা, তোমার একটা বইয়ের উদ্বোধন হচ্ছে শনিবার, আজ, তাই তো? হ্যাঁ, অবশ্যই। বইটার নাম কি? মাঝমাঠের রাজপাট। সত্যি কথাই মাঝমাঠের রাজপাট, কারণ মাঝমাঠের রাজপাটে প্রশান্ত যে শাসন করেছে সে খবর তো আমরা জানি সবাই। মাঝমাঠে তার খেলার একটা অদ্ভুত মাধুর্য ছিল, এবং সব থেকে বড় কথা দীর্ঘদিন ধরে সেই খেলার মাঠের অনুশীলন করেছে এই বিষয়টিকে, এবং মাঝমাঠের আগে ফরওয়ার্ড ছিল, তারপর মাঝমাঠে নেমে এসেছে। তো তার এই খেলার মুনশিয়ানা নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য ব্যাপার। প্রশান্ত, একটা প্রশ্ন করি, প্রথমে তোমার খেলা শুরু হোয়াইট বর্ডারে, তাই তো? অবশ্যই হোয়াইট বর্ডারে খেলা শুরু, তারপরে? আমি প্রথমে 2 বছর খেলেছিলাম হোয়াইট বর্ডারে। প্রথম বছর আমরা রানার্স হয়ে 4th ডিভিশন থেকে 3rd ডিভিশনে উঠি। তারপরের বছর আমরা 4th হই, কিন্তু 3rd ডিভিশনেই থাকি। তারপরে আমি কালীঘাটে চলে যাই। 74 সালে আমি কালীঘাটে সই করেছিলাম। 74ই আমাকে মোহনবাগান ডেকেছিল, কিন্তু আমাকে কালীঘাট বললো আর একটা বছর খেলো। তখন আমি থেকে গিয়ে 75ও আমি কালীঘাটে খেলেছি। তোমার বাবা একবার তোমাকে দেখে চিনতে পারেননি মাঠের মধ্যে, ঘটনাটার মধ্যে? সেটা একদম মানে খুব দারুণ মজার ঘটনা। দেশপ্রিয় পার্ক, তখন আন্ডার হাইটের খেলা হতো। তো ওই আন্ডার হাইটে সন্ধেবেলা ফাইনাল ছিল। তার আগে আমি যে ম্যাচ খেলেছিলাম তা আমার এগেনস্টে প্রোটেস্ট হয়েছিল, যেহেতু আমার হাইটটা নাকি বড়, 4 ফুট 10 ইঞ্চির বড়। তো তার জন্য প্রোটেস্ট হওয়াতে আমাকে মাপতে নিয়ে যাবে। তো তখন বাড়িতে অ্যালাউ করছিল না, সন্ধেবেলা পড়াশুনো আছে, পড়াশুনো বাদ দিয়ে এটা। তো মা বললো যে হবে না। তখন আমার মাকে অনেক বুঝিয়ে বাজিয়ে বললো ঠিক আছে, এক্ষুনি দিয়ে যাব। তারপরে আমায় নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে আমাকে মাপায়। এবার দেখা যায় ওরা মাপতে গেলে না, তার কতগুলো টেকনিক আছে, এসব তখন জানতাম না। তো দেখলাম ওই টেকনিকটা বেল্ট ফেল্ট বেঁধে যাই হোক হাইটটা আমি পার হয়ে গেলাম। তো যথারীতি ওই খেললাম। তো ফাইনালটায় চিফ গেস্ট এসেছিল চুনি গোস্বামী আর বলাই চ্যাটার্জি। তো ন্যাচারালি গুরু শিষ্য, সাংঘাতিক ব্যাপার। আর প্রচুর লোক ওই ছোটদের খেলা দেখতে সন্ধেবেলা, তখন ফাইনাল মানে এরাহি ব্যাপার। আমার বাবা ওখান থেকে পাস করছিল। তো সেই ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, হাইস্ট করা হয়েছিল।
তো এইটা খেলার পরে বাড়িতে যখন আমি ঢুকি তখন আমার বাবা মাকে বলছে যে এরকম ব্যাপার হয়েছে, দেখলাম দেশপ্রিয় পার্কে খেলা হচ্ছে। বাবাকে মা জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন, বললো খেলা দেখছেন। তো দেখলাম একটা ছেলে খুব দারুণ খেলছে, তাকে নিয়ে হই হই গোল টোল করেছে, প্রচুর লোকের লোকারণ্য হ্যানা ত্যানা। তারপরে আমার মা চুপ করে শুনছে, শোনার পরে তারপরে বললো তুমি জানো এই ছেলেটা কি? বলছে না খেয়াল করিনি। তো বলছে যে দাঁড়াও, বলে আমি যে প্রাইজটা পেয়েছিলাম সেইটা নিয়ে গিয়ে বাবার হাতে দিয়ে মা বলছে এই দেখো এইটাই তোমার ছেলেই খেলছিল, অদ্ভুত তোমার ব্যাপার, ছেলেই বাবা গোলটা তোমায় করে চিনতে পারেন চিনতে পারেনি, গোল করেছে তোমার ছেলেই। তো তোমার এইগুলো খেলার মাঠের যে যাচ্ছ ফুটবল মাঠে, সেই পরিবেশ কি বাড়িতে ছিল? বাড়িতে ছিল, কিন্তু আমার বাড়িতে একমাত্র আমাকেই অ্যালাউ করেছিল বাড়ির লোকরা। তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু রান্না আলাদা হতো। আমাদের জ্যাঠতো ভাই ছিল, আমরা এবং ছিলাম 100 পাত পড়তো, আমি শুনেছি। 100 লোক আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতে একজন 100টা লোক বেরোনো মানে অনেক। তো সেইখান থেকে আমাকে সাপোর্ট দিয়েছিল, যে অন্য কাউকে অতটা সাপোর্ট দেয়নি। আমাদের বাড়ির কতগুলো নিয়ম কানুন ছিল, আমাদের বাড়ির ঠিক পিছনেই ট্রাম, ওই ট্রাম লাইন ক্রস করতে পারবে না কেউ, এইটা মানা ছিল একটা সার্টেন এজে। আর সন্ধে 6টা হলে বাড়ি ঢুকতে হবে। এইগুলো তখনকার দিনে ছিল বলে আমাদের এইগুলো তখন মেনটেন করতে হতো। এবার আমাদের সেইগুলো মেনটেন করতে গিয়ে আমাকে যতটা না সাপোর্ট দিয়েছে অন্য ভাইদের কেউ সাপোর্ট দেয়, এইটা একটা ব্যাপার ছিল। তো আমার এখনো মনে আছে, আমার বাবা একটা বল কিনে আনবে বলেছে সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার সময়। আমি নিচে রকে 4টে থেকে বসে আছি, বাবা ইন্ডিয়ান টিউবে চাকরি করতো টাটা সেন্টারে। তো ওই সন্ধ্যেবেলা 6টা 7টার মধ্যে বাবা বাড়ি আসতো 7টা নাগাদ। তা আমি 4টে থেকে নিচের আমাদের বিরাট বাড়ি রক ছিল, কারণ আমার জ্যাঠা ডাক্তার ছিল হোমিওপ্যাথি, অনেক পেশেন্ট আসতো। তো ওই রকে বসে আছি 4টে থেকে। আমার মা উপর থেকে চিৎকার করছে এতক্ষণ ধরে বসে আছিস কেন, শুধু বাবা কখন আসবে, বলটা নিয়ে আসবে। এ বাবা যখন এলো আমি শুধু হাতটা দেখছি বল আছে কিনা, দেখলাম হ্যাঁ একটা বল। আমার বাবা ঠিক রাসবিহারীর ওখানে বি স্পোর্টস ছিল, ওইখান থেকে একটা বল কিনে নিয়ে এসেছিল। তো এই যে তুমি বল পেলে, তারপর তুমি হোয়াইট বর্ডার থেকে কালীঘাট, কালীঘাট থেকে মোহনবাগানে গেলে। মোহনবাগানে যাওয়ার ইতিহাসটা কিরকম? মোহনবাগানের আগে ইস্টবেঙ্গলে গেলাম। ইস্ট বেঙ্গলে। হ্যাঁ, ইস্টবেঙ্গলের ইতিহাস মানে আমি যখন কালীঘাটে খেলছি, খেলা যখন প্রায় সিজনের শেষ, তারপরে ইস্টবেঙ্গলে যখন সই করব ঠিক তার আগে আমার পক্স হয়ে যায় এবং আমাকে জুনিয়র ইন্ডিয়া ক্যাম্পে ডাক পাঠায়। আমি যেহেতু জুনিয়র ন্যাশনাল খেলেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম, তো জুনিয়র ইন্ডিয়া ক্যাম্পে দেখলাম সবাই চলে গেছে প্লেয়াররা পাটিয়ালা, আমি একমাত্র যাইনি যেহেতু আমার পক্স হয়েছিল বলে। তখন আমাকে মন্টু বোস ইস্টবেঙ্গল ক্লাবে ছিলেন, উনি এম দত্ত রায়ের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন এরম এরম ব্যাপার, তোকে ডেকেছে, ওখানে তোকে অ্যালাউ করবে না, ও তো এখন যেতে পারবে না, আপনি যদি একটু বলে দেন। তো বললো দেখো মন্টু, আমার সঙ্গে এখন সেরকম রিলেশান নেই, তার কারণ আমি যেই চেয়ার ছেড়েছি আর সেরকম চিঠিও দেয় না। তো ওখানে বিজয় রাঙ্গম নাকি একজন সেক্রেটারি ছিলেন, নুরুল আমিন ছিলেন প্রেসিডেন্ট। তখন আমায় বললেন যে ঠিক আছে। আমাকে তারপরে নিয়ে ইয়েকে ডেকে পাঠালো, সিলেক্টার ছিল তখন বদরু ব্যানার্জি। বদরুদাকে মন্টুদা ডেকে পাঠালো বসুশ্রীতে। বদরুদা এলো, আসার কি ব্যাপার, আমি বললাম হ্যাঁ তোমার নামটা আছে, তুমি একটা কাজ করো, আমি এটা চিঠি করে দিচ্ছি, এইটা কিট্টুকে গিয়ে দেবে, আর কাউকে দেবে না, বলবে বদরুদা পাঠিয়েছে। আমি কিট্টুকে বলে রাখবো, তখন তো মোবাইল ছিল না। আমি সেই চিঠিটা নিয়ে রেখেছি যাব বলে। এবার ইস্টবেঙ্গল ক্লাবের যাওয়ার পর তো তোমার ভীষণ দুর্গম ছিল, কারণ দুর্গম মানে তখন ছিল না, তখন কিচ্ছু নেই। আমি জুনিয়র ইন্ডিয়ান প্লেয়ার মাথা খারাপ হয়ে যাবে, সেকেন্ড ক্লাসে যাচ্ছি। তখন তো আমার টিকিটটা কে করে দেয়, আইএফএ টিকিট করে দিত সেকেন্ড ক্লাসে। এবার ইস্টবেঙ্গল ক্লাবে যখন আমার সঙ্গে কথা হলো, তখন পক্স হয়েছে বলে জীবনদা পল্টুদা বললো ঠিক আছে আমরা নার্সিংহোমে নিয়ে যাচ্ছি। আমার মা বললো এ কখনো হয় না, ওকে অন্তত এখানে 7 দিন তো মিনিমাম বাড়িতে থাকতে হবে, নিম হলুদ ছোঁয়াতে হয়, কতগুলো নিয়ম আছে তুমিও জানো। তো যাই হোক, এইসব কথা বলার পরে ওনারা রাজিও হলো, বললো ঠিক আছে তাই করবেন, ওকে যেদিনকার নিম হলুদ ছোঁয়াবেন আমরা সেদিনই নেব। এবার সেই মতো কথা হয়ে গেল, সকাল 9টার সময় আসবে, আর জীবনদা ভোর 4টের সময় আমার বাড়ির তলায় দাঁড়িয়ে আছে।
আমার বাবা বাথরুমে উঠেছে, গিয়ে দেখছি একজন কে দাঁড়িয়ে আছে। তখন একটু বাবা ঘাবড়ে গিয়ে দেখছে জীবন চক্রবর্তী। মানে জিপের জীবন চক্রবর্তী এরকম একটি রেওয়াজ হ্যাঁ। সবসময় আমরা শুনেছি। তখন বাবা বলছে কি ব্যাপার আপনি এত ভোরে? বলে না আমি পল্টু, আমরা পল্টু বলেছি আগে গিয়ে যেতে। পল্টুদার তো বুদ্ধিটা খুব ভালো ছিল, খুঁড়ো বুদ্ধি ভীষণ। পল্টুদা আগে পাঠিয়ে দিয়েছে জীবনদাকে। জীবনদা বলছে মেসোমশাই আপনি একটা কাজ করুন, আপনি শুয়ে থাকুন, আপনারা সবাই শুয়ে থাকুন, কোনো চিন্তা নেই, আমি আছি আমার মতো। তো আমার বাবা বলছে এ কখনো হয়? যতই হোক তুমি এসছো এত রাতে, সত্যি কথা বলতে কি এখন আমার তো বাড়িতে চা করার লোক নেই, তা চলো আমিও বেরোচ্ছি। আমার বাবা জীবনদাকে নিয়ে বেরিয়ে পড়লো রাস্তায়, বেরিয়ে পাশে একটা চায়ের দোকানে বসে চা খেলো। খেয়ে দিয়ে তারপরে জীবনদা বললো দেখুন আপনাকে একটা কথা কই, আমাগো না টাইমিংয়ের কোনো ঠিক নাই। আমাগো প্রথম কথা হইল যে যখনই কইবা 9টার সময় আইবা, তখনই সেটা 4 ঘন্টা আগে যাইবা। তো পল্টু আমায় কইছে 9টা না, 4টের সময় চলে যাব। কেন? 4টের সময় যদি যাই তাহলে চট করে কেউ পাখিটাকে নিতে পারবে না ওই 4 ঘন্টা আগে। ওই জন্য আমরা এখানে চলে এসেছি 4টের সময়, কিন্তু আপনাদের কোনো ডিস্টার্ব করবো না, আপনারা আপনাদের মতো থাকবেন, আমরা ঠিক টাইমে নিয়ে যাব। তো এই যে এইটা তখন বুঝতে পারিনি, পরে দেখলাম যে হ্যাঁ এটার একটা গুরুত্ব আছে এই কথাগুলোর। অর্থাৎ আমরা নস্টালজিয়ায় ডুবে যাচ্ছি এই কারণে, কারণ দলবদলের যে উন্মাদনা ছিল সেই সময়, সেই উন্মাদনার রেশ আমরা প্রশান্তর মুখ থেকে খানিকটা পেলাম। ইস্ট বেঙ্গলে তুমি দাপটের সঙ্গে খেলছিলে, আমার মনে আছে তুমি কাবুলে গেছিলে, নিয়েছিলাম 77-এ। তো এই যে তুমি ইস্ট বেঙ্গলে দাপটের সঙ্গে খেলছো, তারপর মোহনবাগানে গেলে কি? ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলতে খেলতে মোহনবাগানের যেদিন যখন সন্তোষ ট্রফি কলকাতায় হয় তখন আমি বাংলা দলে খেলছি। আমরা তখন থাকতাম হোটেল গেটিস্ট্যানে। তো আমার বাড়ি, এই যে বাড়িটা, এই বাড়িটা তখন জাস্ট কেনা হয়েছে, আমরা এটা রিনোভেট করব, যেহেতু আমাদের একতলা বাড়ি ছিল, কিছু ফেটে গেছিল। এই রিনোভেট করতে গিয়ে কিভাবে করব সেটা, আর এগুলো সবই আমার বাবা দেখতো। এবার একজন আমাকে বলল অমরদা বলে আমার সঙ্গে আসো, আমি তোমাকে একটা ব্যবস্থা করছি। তাই বলে কার সঙ্গে? বলে একজনের সঙ্গে আলাপ করাবো। তো উনি আমাকে বিকেল 3টের সময় ওই গেটিস্ট্যানের উল্টো দিকে দাঁড়িয়ে আছি, বললো তুমি এখানে দাঁড়াও, আমি সাগর রেস্টুরেন্টে ঢুকবো। ও মা, দেখি আসিনি। তারপরে আমি চলে গেলাম। 2 দিন বাদে আমাকে আবার ফোন, আমার কাছে এসে বলছে যে আজকে যেতে হবে। ধর মশাই আপনি মিথ্যে কথা বলেন, আমাকে ঘোরাচ্ছেন, আপনি কি ভেবেছেন কে আসবে না আসবে তাই চিনি না, আর আপনি আমাকে দাঁড় করিয়ে বলে আর এলেন না। বলে না আমি আর যাবো না, তখন তুমি একবার আমাকে ভরসা রাখো। তখন ওই অমরদা ভদ্রলোক আমাকে সত্যি তারপরে নিয়ে গেল সাগর রেস্টুরেন্টে। গিয়ে দেখলাম এক ভদ্রলোক বসে আছেন, খুব সুন্দর ভদ্রলোক একেবারে, শৈল চ্যাটার্জি নাম। আমিও চিনতাম, পরিচয় হলো। তো বললো তোমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি করবো, আমাকে হাওড়ার বিখ্যাত শৈল চ্যাটার্জির দাদা। হ্যাঁ, তখন আমরা ওই লোহা কিনবো, সিমেন্ট এগুলো নিয়ে করব কাজ, ওইটা একটু যদি কম দামে করে দেওয়া। তো বললো ঠিক আছে, এইসব নিয়ে তোমায় ভাবতে হবে, আমি যা ব্যবস্থা করার করছি। এই আমার সঙ্গে রিলেশনটা। ইস্ট বেঙ্গলে খেলি, মোহনবাগানের না, উনি আমাকে একটা কথাও বলেনি যে মোহনবাগানে চলো। ঠিক এই আলোচনা হতে এই ভদ্রলোকের সঙ্গে আমার রিলেশনটা আস্তে আস্তে গ্রো করলো। কিন্তু আমাকে ওই 82 সালের পরে 83-তে সই করার জন্য কিন্তু কোনো চাপাচাপিতে করেনি উনি পার্টিকুলার। মানান আমার কাছে এসেছিল, কিন্তু আমি যাইনি। 83-র পরে যখন ওই 83-তে হলো কি, প্রসূন আর আমি একসঙ্গে খেলবো বলে একটা খুব শোর মাজলো, তখন মোহনবাগান বলল যে না, প্রসূনকে ইয়ে করা যাবে না, ওরা ঠিক রাখবে না, ওরা প্ল্যান করেছি। তো আমি বললাম তা বললে হবে না, দুজনকেই তাহলে নিতে হবে, ও থাকবে আমি থাকবে। তারপরে ইস্টবেঙ্গলকে বললাম, ইস্টবেঙ্গল বললো হ্যাঁ নেবে না, করতে করতে বললো ঠিক আছে নিতে পারি, কিন্তু টাকা পয়সা অত দিতে পারবো না, তখনকার এমনি পয়সা কম। তো তাতে আমি গোয়ালদাকে বললাম, তো আমি বললাম এটা ঠিক নয়, তার থেকে বরং যে তুমি ওখানে গেলে আমি এখানে গেলে। এ হয়ে গেল 83, দুজনে একসঙ্গে খেলা, আর খেলা হলো না। 84-তে তখন এইবার শৈল চ্যাটার্জি আমাকে বলল যে তোমার কাছে তো আমি এই টাকাটা বাকি আছে, তা ওটার সঙ্গে একটা অ্যাডজাস্ট করিয়ে। আমি বললাম ঠিক আছে দেখছি। বলে এটা তখন আলোচনাটা বেশ আস্তে আস্তে গ্রো করলো। এই আলোচনা গ্রো করতে করতে তখন একটা ফাইনাল হলো।
এবার আমি যখন মোহনবাগানে চলে যাইনি, মানে ওদের ডেরায় গেছি, তখন ওরা কি করেছে, আমাকে নিয়ে গেছে নিশীথ ঘোষের, তখন সেক্রেটারি ছিলেন, হুম। ওনার একটা হোটেল ছিল, হোটেল ব্লিস, হ্যাঁ হ্যাঁ। লেক মার্কেটের ওখানে। হুম। ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এবার মোহনবাগান আমায় নিয়ে গেছিল হাওড়ায়, রেখে দিয়েছিল। ওদেরকে বলেছে আমি ঘুরে আসছি, চিন্তা করবেন না। এবার আমি যখন ব্লিসে গেছি, ওদের সঙ্গে কথা হচ্ছে, হতে 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 তখন ওরা বললো আমি এত টাকা দেবো, এই দেবো, এই দেবো করে ওরাও আমাকে ছেড়ে দিয়েছে। এবার আমি যখন চলে এসেছি বাড়িতে, এইবার মোহনবাগান মান্নাদা বলেছে আর ছাড়িস না, একদম নিয়ে চলে যায়। ওই সুযোগটা তখনই আমাকে শৈলদা ফোনে বাড়িতে ল্যান্ডলাইনে জানালো, তুমি ওয়েট করো, আমি লোক পাঠাচ্ছি। অর্থাৎ আপনারা যারা একটু পুরোনো দিনের দর্শক, তাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় গোটা কলকাতা শুধু না, গোটা বাংলাতে ছড়িয়ে পড়েছিল প্রশান্ত কোন দলে যাচ্ছে। এমনকি প্রশান্তর খবর জানার জন্য এক সাংবাদিক প্রশান্তর গাড়ির তলায় রাত্রিবেলা শুয়ে পড়েছিল, এমন খবর আমাদের কাছে আছে। তো প্রশান্ত, একটা কথা জিজ্ঞেস করি, এই যে মোহনবাগানে যাওয়া, তারপর মোহামেডান স্পোর্টিং এ কিভাবে হলো? মোহামেডানটা আগে হয়েছে ইস্টবেঙ্গলের আগে। ইরফান তাহের হ্যাঁ, তার কারণ ইস্টবেঙ্গল যখন 79-এ আমরা, আমি ক্যাপ্টেন ছিলাম, আমরা 3টে ট্রফি হেরে যাই। তারপরে একদিন খুব দুঃখ, খুব মানে কষ্ট পেয়েছিলাম। হুম। কষ্ট ইন দ্য সেন্স, আমি নিশীথ ঘোষকে একটা কথা বলতে গেছিলাম যে আপনি একটা সুযোগ দিন, আমরা ডুরান্ডটা খেলি, যদি রেজাল্ট খারাপ করি আর আপনি কোনো টুর্নামেন্ট খেলবেন না। এইটা বলার জন্য আমি ইস্টবেঙ্গল ক্লাবে গেছিলাম। যেহেতু আমি ক্যাপ্টেন বলে আমার একটা দায়িত্ব আছে, যদিও আমার টিমটা খুব বড় টিম, সিনিয়র প্লেয়ার অনেক ছিল। হ্যাঁ, তখন শীতকালের মতো তো একটু অন্ধকার হয়ে গেছে পুজোর সময়টা, আর তার সঙ্গে ক্রিকেটের একটা খেলা ছিল, একটা টিকিটও নিতে গেছি। এবং আমাকে না, আমি দাঁড়িয়ে ওনার ঘরে ঢুকেছি, জানলার সামনে কিছু লোক অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে, অকথ্য ভাষায়, মানে আমি যেন কি অন্যায় করে ফেলেছি, গালাগাল দিচ্ছে। আর এরা সব অফিসিয়ালরা বসে আছে, এরা কোনো প্রতিবাদ করছে না। আমি এটা অবাক হয়ে গেলাম, চুপ করে শুনছি। একবারও কেউ বললো না এখান থেকে যাও, এখানে কি গালাগাল দিচ্ছ কেন, সব চুপ করে শুনছে। তখন আমার মনে হলো এটা বোধহয় নিজে থেকে ক্রিয়েট করেছি, এটা আমার সন্দেহ হলো। কি করব, মন খারাপ। তারপরে আমি, শঙ্কর মালি আমাকে আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে নিয়ে, তখন তো মাঠ বন্ধ, একটা ট্যাক্সি ধরে নিয়ে এসছে, নিয়ে আমার সঙ্গে কাজল চ্যাটার্জি ছিল, দুজনে মিলে। তারপরে মারা গেলেন কদিন হ্যাঁ, আগে। পিছন দিকে একটা ট্যাক্সিও ধরে নিয়ে এলো অন্ধকারে, সেই ট্যাক্সিটা আমায় তুলে দিল, আমি বাড়ি চলে এলাম। আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এটা কেন করলো। যাই হোক, এবার আমি খবর পেলাম যে ইস্টবেঙ্গল এবার সব প্লেয়ারদের ছেড়ে দেবে, বিশেষ করে বাঙালি সব। তখনই আমরা চিন্তা করছি কোথায় কি হবে, কারণ তখন তো মোহনবাগান ইস্টবেঙ্গলে বাঙালি অবাঙালি খেলোয়াড়দের নিয়ে একটা বিভেদ তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, দেবরাজ, গুরদেব সিং হ্যাঁ, ইত্যাদি। এবং আমাদের মোটামুটি প্ল্যান করে নিয়ে যে ছেড়ে দেবে সব। এবার ছেড়ে দিলে তো হবে না, খেলতে তো হবে। মোহনবাগানের মোটামুটি জায়গা সবার পাকা, সলিড টিম। এবার মোহামেডান তো সেইভাবে টিম করছে না। সৌভাগ্য, এইটাই বলবো, হঠাৎ অমল দত্ত তখন মোহামেডানে কোচ ছিল, অমল দত্ত একটা খবর পাঠিয়েছে যে মোহামেডানে খেলবি কিনা। তো আমরা সেই মতো, তার আগে প্রদ্যুৎ দত্ত আমাদের ডেকেছিল, বললো জশ টেলিগ্রাফে তোরা পুরো টিমটা খেল, যা খরচাপাতি যা পাবি তোদের, আমি পরে জানাবো। এইবার অমলদা যখন ডেকে পাঠালো, তখন ও ভাবতে পারিনি। তারপরে হায়দার আলী নস্কর আমার বাড়িতে এসেছিল, এসে হায়দার আলী নস্কর আর তৈয়ব আলী, উনি বোধহয় ট্রেজার ফেজারে ছিলেন, আর ইকবাল আহমেদ ফুটবল সেক্রেটারি ছিল, এরা নিয়ে গেল আমাকে, নিয়ে গেল কমার্স হাউসের ওপরে 9th ফ্লোরে। গিয়ে দেখলাম একটা ঘরে ঢোকালো, আরে বাপ রে বাপ, কি চেম্বার! আর একজন ভদ্রলোক, অল্প বয়স, খুব বেশি না, একটু মোটা, সুন্দর, চোখে চশমা পরা, উনি বসে আছেন, সামনে একটা বিরাট টেবিল, একদম সেগুন কাঠের, আর অমলদা ওখানে বসে আছে। অমলদা বললো কিরে খেলবি তো? আমি বললাম হ্যাঁ। অমলদাকে দেখে একটু জোর পেলাম। তা কথা হতে হতে তখন আমাকে বললো যে তুই তাহলে কথা বল। অমলদা বসে, তখন আমি, উনি কম কথা বলেন, ইনফ্যান্টান্ডিয়ার, ওনার মামা এলেন মুস্তাফা, উনি মেনলি কথাটা বলছেন। ইরফান তাহের, মুস্তাফা সেই সময় মোহামেডান স্পোর্টিং এর ইরফান একদম কথা বলছে না, যা বলছে মুস্তাফা, উনি যা চুপচাপ শুনছেন। মুস্তাফা আমায় বললো বল বল বেটা, এরকম করে। তারপরে আমি একটা অ্যামাউন্ট বললাম, বলার পরে তখন বললো ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। এই জাস্ট কথা হলো, তারপর আমি চলে এলাম। বুঝলাম যে
এরা এত পয়সা দেবে না, এদের সেরকম করার মোহ নেই। কিন্তু কয়েকদিন বাদেই আমাকে আবার খবর দিয়েছে, আমার বাড়িতে এসছে, চলো এখন। আমি সত্যি সত্যি যখন গেলাম তখন গিয়ে দেখলাম যে না, ওরা তো টাকা দেওয়ার জন্য রেডি। এবং তখন ওই মুস্তাফা মানুষটার সঙ্গে আমার একটা ভালো রিলেশন তৈরি হলো তখন থেকে, মানে খুব ভালো লোক। এই যে আমাদের তখন টিমটা আস্তে আস্তে যে যা টার্মস অ্যান্ড কন্ডিশন যেরকম যে চেয়েছে তাকে সব কটাই রাজি হয়ে গেছে। আমি ছিলাম, চিন্ময় ছিল, তারপরে মিহির বোস এসেছিল, যদিও মিহির চলে গেছে, কাজল চ্যাটার্জি, শ্যামল ঘোষ, সব, সুরজিৎ, সব তখন। একটা রটনা আছে সুরজিৎ না না সেনগুপ্ত না নাকি না, আমি মাস্টারমাইন্ড বলছি হয়ে। সুরজিৎ কোনো কিছু এর মধ্যে ছিল না। সুরজিতেরটা বলেছে, কারণ সুরজিৎ সেনগুপ্ত একটা তখন টপ প্লেয়ার, হুম। ওর সঙ্গে আলাদা কথা হয়েছে, আমাদের যেগুলো হয়েছে সবই আলাদা। এইবার হয়ে যাওয়ার পরে ফাইনাল আমরা তখন টাকা পয়সা নিয়ে নিলাম, নিয়ে রেডি হয়ে গেলাম। তখন আমাদের নিয়ে এখান থেকে চলে গেল নাগপুর, হুম। নাগপুর থেকে নিয়ে গেল মুম্বাই, মুম্বাইতে নিয়ে গিয়ে ওখানে রাখলো। তখন ওই মুম্বাইতে আমি, শ্যামল ঘোষ, চিন্ময়, পিন্টু চৌধুরী, এরা তখন আমরা ওখানে আছি, আর রমেন ভট্টাচার্য, হুম। আর মনোরঞ্জন, ভাস্কর, এরা তখন ওই প্রি অলিম্পিক খেলতে গেছিল সিঙ্গাপুর। এবার সুরজিৎকে ক্লাব থেকে বলল যে তুমি যাও ওদের সঙ্গে একটু কথা বলতে। তখন এই ইকবাল আহমেদ টিকিট করে সুরজিৎকে নিয়ে যায় সিঙ্গাপুরে। ওখানে ভাস্কর, সাবিল আলী, মনোরঞ্জন, এদের সঙ্গে কথা বলার জন্য কথা মানে বলেছে। সুরজিতের ভূমিকা এইটুকুই। এইটুকু, এর বাইরে। তারপর যাই হোক, ওখান থেকে সে আরেক মজা। তখন ওইখান থেকে আমরা যখন কলকাতায় ফিরছি, এই জন্য তার আগে হাজি মাস্তান ছিলেন হুম। বম্বে, উনি এলেন আমাদের সঙ্গে দেখা বিখ্যাত করতে, আন্ডারওয়ার্ল্ডের ডন। আমাদের সঙ্গে দেখা করতে এলেন। এবং আমরা দিকে মানে নাম শুনেছি, চমকে গেছি। ওইরকম লম্বা সাদা জামা, সাদা প্যান্ট, দিওয়ার ছবিটা ওকে নিয়ে তৈরি হয়েছিল। সাদা চটি, সাদা লোমের টুপি। এইবার পিন্টুদা হঠাৎ বলছে কি কমু, কি কমু। তখন উনি বলছে হোয়াট, ক্যা বল রहा है ये? তখন মিরাজ ভাই ছিল, ও বলছে যে এ পিন্টু চৌধুরী একজন বিখ্যাত খেলোয়াড়, ও বলছে আপনাকে কি নামে ডাকবে। তো বলা জো মার্জি, বলছে হাজিদা বলুন না হাজি মাস্তানদা বলুন। পিন্টুদা এরকম একদম হ্যাঁ। এইরকম। এবং উনি বললেন যেটা তোমার ভালো লাগে তুমি বলো, কোনো ব্যাপার না। তো তখন পিন্টুদা বললো আমি হাজিদা কমু, বললো ঠিক আছে, তাই। তো এই তখন পরিচয় হলো। এবারে আমাদের ওইখান থেকে যখন আমাদের নিয়ে আসছে, এইখানে একটা রাজস্থান গেস্ট হাউস আছে সেন্ট্রাল এভিনিউ, ওখানে, ওখানে আমাদের তুলেছিল। তো দেখলাম প্রচুর লোক। এই হতে 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 আমি সন্ধেবেলা যেদিন সই করব তার আগের দিন বাড়িতে এসেছিলাম শ্যামলদার সঙ্গে, শ্যামল ঘোষও ছিল। এইবার বাড়িতে এসে আমি একটু দেরি হয়ে গেছে, বাড়ি থেকে একটু আরেকজনের বাড়িতে গেছিলাম। এই যে দেরি হয়ে গেছে, সাংঘাতিক খবর চলে গেছে যে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়াতে তখন ওমর ছিল, ওমর কখন কি করেছে, জিপ বার করছে, প্রচুর লোকজন নিয়ে জিপ বার করছে, আরেকজন আন্ডারওয়ার্ল্ড ডন। হ্যাঁ আমার বাড়িতে আসবে। তো আমি তো তখন চিনতাম না, জানতাম না। তো আমি যখন হঠাৎ বেরোচ্ছি ক্লাব, মানে গেস্ট হাউসে যখন ঢুকছি, তখন রাত্রির প্রায় 9:30 10:45 বাজে। ও তখন জিপটা সামনে, মানে মুখোমুখি। তারপরে ওখানে আমায় বলছে মাথা মাথা খারাপ হয়ে গেছে, এই তো জিপ বার করছে, কেলেঙ্কারি হতো। তারপর যাই হোক, আমি বললাম এই ব্যাপার। তো উনি গ্ল্যাডলি বললেন ঠিক হ্যাঁ বেটা যা। এই যে মহামাডানে সই করলাম, তারপরে মহামাডানের সঙ্গে একটা হৃদ্যতাও হলো। 80-তে আমরা অনেক রেজাল্ট ভালো করলাম, লিগ চ্যাম্পিয়নে দোরগোড়ায় চলে গেছিলাম, খেলা না হলো না। তোমার সঙ্গে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তিনটে ক্লাবেরই খুব ভালো নিবিড় সম্পর্ক। ভীষণ সম্পর্ক ভালো, স্টিল নাও। এবং মহামাডানের সঙ্গে আমার রিলেশন ভালো ছিল। এবং তারপরে আমি 2 বছর খেলার পরে আমি আবার ইস্টবেঙ্গলে ব্যাক করি 82 সালে। 82 সালে ব্যাক করি, তখন 82-83 ইস্টবেঙ্গলে খেলি। আর তোমার সম্পর্কে একটা কথা রচিত আছে যে ক্ষুদিরাম গ্যাস খেয়ে মরেছিল, যে গল্পটা, যেটা ওটা 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 কোনো গল্পই না। এগুলো কি বলতো, আমাদের রকে আলোচনা হয় জানো অনেক কিছু, সেই রকের আলোচনা, এটার সঙ্গে কোনো সম্পর্কই মানে নেই। তুমি কোনোদিন এই না কথাটা ভাবনি? না না, যেটা প্রদীপ দাও কিন্তু বিশ্বাস করতেন না, না, যে প্রশান্ত বলেছে বলে। এইসব নিয়ে কোনো আলোচনাই হয়।
তো মোহনবাগান ক্লাব এবং ইস্টবেঙ্গল ক্লাব তখন এই বিদ্রোহী খেলোয়াড়দের, বিদ্রোহী কথাটা আমি কোট আনকোট বলছি, সেই সময় বিভিন্ন কাগজে লেখা হয়েছিল, দেশদ্রোহী অনেকে বলেছিলেন। তো এই খেলোয়াড়রা এশিয়াড খেলতে চাইবে না বলে এরকম একটা কথা হয়েছিল, কিন্তু এটা কি সত্যি কথা? এশিয়াড তারা খেলতে চাইবে না ভারতের হয়ে? না, ব্যাপারটা তা হয়নি, ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছিল। কিরম গোলমেলে? আমরা বলেছিলাম যেহেতু আমরা কলকাতার এইসব টিমে খেললে কিছু দু পয়সা পেতাম, এইটা যদি আমাদের খেলতে দেন, 2 বছর যদি ক্যাম্পে রেখে দেন, তাহলে আমরা বিনা এতে পড়ে থাকবো। সেই জায়গায় আমাদের ক্লাবটাকে খেলতে দিন, যখন আপনাদের খেলার টুর্নামেন্টের প্রয়োজন লাগবে, ডাকার প্রয়োজন, আমাদের ডাকবেন, আমরা চলে আসবো। এই কথাটাই হয়েছিল এবং সেটা ওরা রাজি হয়েছিল। কিন্তু পরপক্ষে দেখা গেছে যে ফর্মগুলো ওরা করেছিল সেই ফর্মে লেখা আছে আমরা খেলবো না, এই কথাটা লিখে নিয়েছে। আমরা খেলবো না কোনো কথাই হয়নি, যার জন্য একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এবার সেইটা যখন আমরা চলে যাই, এমনকি যদি আমাদের সেরকম মনে ব্যাপার থাকতো, তাহলে আমরা বিশ্বজিৎ ভট্টাচার্যকে বলতাম না, থাক, তুই বাচ্চা ছেলে, তুই কেন যাবি এতে। ও রয়ে গেছিল। এরপরে খবরের কাগজে যখন বললো রাতের অন্ধকারে দেশদ্রোহী, কুখ্যাত 21 জন পালিয়ে গেল, হ্যাঁ, এইটা নিয়ে সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে এমন হয়েছিল না, রাস্তায় বেরোতে পারছিল না। মনোরঞ্জন ভাস্করকে রিজার্ভ ব্যাংকের তলায় ঢিল মারলো এবং অনেকে চাকরি নিয়ে টানাটানি। তারপরে যতীন চক্রবর্তী মিনিস্টার, উনি বললেন যাদের ফ্ল্যাট দিয়েছি নিয়ে নেবো, এদেরকে চাকরি খান। তারপরে ধীরে ধীরে মোহনবাগান টিমের প্লেয়ারগুলোকে সাসপেন্ড করে দিল। তারপরে ইস্টবেঙ্গল মহামাডানকে বললো তোমরাও করে দাও। এইরকম একটা অবস্থার মধ্যে মানে বেরোতে পারছি না বাড়ি থেকে, এরকম হবে ভাবতে পারিনি। তখন আমরা দুপুরবেলা 1টার সময় রোদের মধ্যে আমরা ওই গে হোটেল ছিল তখন গঙ্গার ধারে, ওখানে বসে আমরা মিটিং করতাম সবাই। এই মিটিং করার পরে কে যাবে, তখন সুব্রত মুখার্জির কাছে গেছিল। তখন সুব্রত মুখার্জি বলেছিল ঠিক আছে আমি দেখছি। সুব্রত একটা স্টেটমেন্ট দেয় বিরাট আকারে, যে এই যে প্লেয়ারগুলো যখন ছোট ছিল এদেরকে কে দেখেছে, হ্যাঁ, কিছু মাছালা তেলালা তারা সবাই বড় বড় কথা বলছে বলে, মানে সুব্রতদা এত বড় একটা ওটা স্টেটসম্যানে বেরিয়েছিল হই হই করে। এই যখন ওইটা বেরোয়, তারপরেই আস্তে 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 জিনিসটা চেঞ্জ হতে থাকে। সব থেকে সেই সময় কিন্তু এই যতীন চক্রবর্তী এরা সব যে যার মতো বলে গেল, ফ্ল্যাট নিয়ে নাও, এই কেড়ে নাও, ওই কেড়ে নাও, চাকরি খেয়ে নাও। কিন্তু চিফ মিনিস্টার কথা বলেনি। চিফ মিনিস্টার বলেছে আমি দেখছি, এইটুকু বলেছেন, এর বেশি কিছু বলেনি। এরপরে ওই দেখতে পেলাম সব অফিসিয়ালগুলো তখন কিন্তু মন্ত্রী যায় সব তখন পাল্টি খাওয়া শুরু করে দিল। তখন আমাদের ফেভারে লেখা শুরু হয়ে গেল। এই যে ফেভারে লেখা শুরু হয়ে গেল, তখন গোটা ব্যাপারটা চেঞ্জ, এবং সেই প্লেয়ার যাদের বিরুদ্ধে বলেছিল তাদেরকেই কিন্তু পরবর্তীকালে ডেকে নেওয়া। রাইট। তোমার একটা বিখ্যাত জিনিস রয়েছে যেটা আর কেউ কলকাতা মাঠে করেনি, সোলটান। সোলটানের ইতিহাস তুমি একটু আসলে সোলটানটা ছোটবেলা থেকে না, আমরা কি হয়েছে, যখন আমি আন্ডার-8 খেলতাম তখন ওই খালি পায়ে শোলটা খুব টানতাম। এবার আমি বৃষ্টির মাঠেও শোল টানতে পারতাম। বৃষ্টির মাঠে সাধারণত শোল টানা যায় না। সেই শোল টানটা করতে 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 বুট পরে যখন আমি প্র্যাকটিস করা শুরু করলাম, তখন ওই শোল টানটা কিন্তু রপ্ত করা আরো শুরু হয়ে গেল। এই যে তখন আমাকে বাবুদা বলেছিল তোমার যেটা নিজস্ব আছে, ফুটবলে উনি বলেছিলেন যেটা তোমার নিজস্ব আছে ওটাকে নষ্ট করো না, ওটা তুমি বেশি করে করো, কোনো চিন্তা নেই। নতুন আরো অন্যান্য ড্রিবলের অনেক কিছু আছে, কিন্তু তোমার যেটা আছে এইটা কিন্তু একদম নষ্ট করো না, তা নাহলে কিন্তু তোমারই ক্ষতি হয়ে যাবে। তো ওইটাকে আমি রেখে আমি জিনিসটা কিন্তু রাইট করে। তুমি যখন ভারতের হয়ে খেলতে, আমার মনে আছে তুমি আন্তর্জাতিক ম্যাচে অনেক ভালো খেলতে, দেশের বাইরে তুমি অনেক ভালো খেলেছো, বিদেশের মাঠে, দেশের মাঠে ভালো খেলেছো, ভালো খেলোনি তা নয়। তো এই ব্যাপারটা আজকের দিনে যে ভারতীয় ফুটবলের অবস্থা, সেটা তোমাকে কিরকম ভাবে পীড়া দেয়? আসলে ভারতীয় ফুটবলে এখন যেটা সমস্যা হয়েছে, খেলার ধরনটা না আমাদের মতো ওই রকম ছিল না। আমাদের যেমন আমি 2-4টে পাস খেললাম, আবার ব্যাক পাস করলাম, গোলকিপার খেলার ধরন, গোলকিপারকে ব্যাক পাস করলাম, আবার গোলকিপার ডিফেন্সকে ধরে, তো আমি গোলটা কখন করব, এই যে অ্যাটাকিং ফ্লোটা এটা একদম নষ্ট হয়ে গেছে। ফলে দেখতে ভালো লাগে, মিথ্যে নয়, দিয়ে নিয়ে খেলা, কিন্তু ওটাই তো শেষ নয়, আমাকে তো ক্রিয়েট করতে হবে গোল করার জন্য। সেই ক্রিয়েটিং টেন্ডেন্সিটা নষ্ট হয়ে গেছে। ফলে আমাদের খেলার ধরনটা যত নষ্ট হচ্ছে, তত আমরা এই ছোটখাটো টিমের কাছে হেরে যাচ্ছি, যে হংকং এর কাছে হেরে যাচ্ছি, বাংলাদেশকে হারাতে পারছি না, 127 নম্বরে চলে যাওয়ার তো কথা নয়। আর একটা জিনিস যেটা
আমি এটা দেখতাম, ইনি বলতেন সেটা হচ্ছে চিরিস মিলবান, যে পারবে না সে হাত তোলো, একদম আমি বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অপরিহার্য বলে কোনো কিছু নেই আজকের দিনে। আজকে সুনীল ছেত্রী একটা ভালো প্লেয়ার, সে রিটায়ার করেছে, তাকে তুমি ছেড়ে দিয়ে নতুন একজন কাউকে ধরো, তুমি তাকে কেন জোর করে নিয়ে এসছো? তার মোটিভেশনটা তো নষ্ট হয়ে গেছে। দেশের ওই খেলে যে ছেলেটা ওইরম লেভেলে গেছে, কি কি গোল করেছে, সেই ছেলেটাকে তুমি কেন ওকে আবার বিরক্ত করে নিয়ে এলে? এটা ক্ষতি হলো এবং না? মাননা মার্কুস স্বাগত জানালো। স্বাগত জানাই। এইটা এই এই তো এই চিন্তা এত বেশি ভাবনাটা, আইএসএল এ বিদেশি খেলোয়াড় এবং বিদেশি কোচ, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? বিদেশি কোচ বিদেশি প্লেয়ার সবই যদি বিদেশি হয়, তাহলে স্বদেশিটা কোথায় যাবে? আজকে যে স্বদেশি কোচগুলোকে তুমি পরীক্ষা দিয়ে পাশ করাচ্ছ, কেন কেন তাহলে করাচ্ছ? তাহলে করেও না। তুমি করাচ্ছ যে তাকে স্বাবলম্বী করবে বলে, সেই স্বাবলম্বীটা তুমি করছো না, তাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। কে আছে না, সবাই মিলে ওই বাইরের কোচ নাও, বাইরের প্লেয়ার নাও, তা ন্যাশনাল টিমটা যাবে কোথায়? ন্যাশনাল টিমটা খেলতে গেলে তো ন্যাশনাল প্লেয়ার দরকার। এই জায়গাটার গুরুত্বটা কমে যাচ্ছে। সব টিমের যদি আজকে 5টা বিদেশি হয় আর 6টা ইন্ডিয়ান হয়, তাহলে আমার অবস্থাটা কোথায় যাবে? একটা জিনিস বলি, যে কল্যাণ চৌবকে তুমি খুব কাছ থেকে দেখেছো, বাইচুং ভুটিয়াকেও কাছ থেকে দেখেছো, দুজনের ঝগড়াটা কি খানিকটা কারণ হচ্ছে না ভারতীয় ফুটবলের মানন মানন আমার যেটা মনে হয় যে কল্যাণ চৌবে পদত্যাগ করবে কি করবে না সেটা তার ব্যাপার। আর ও পদত্যাগ করলেই যে জিতে যাবে এটাও ঠিক নয়। আর বাইচুং ভুটিয়াও ওকে নিয়ে পড়েছে কেন, আমি সেটা বুঝতে পারছি না। কারণ বাইচুং ভুটিয়ার উচিত যে ফুটবলটা কেন কোন জায়গায় কমা হয়েছে, কোথায় কোথায় খারাপ হয়, সেইটাকেও ভালো করে যদি বলতে থাকে, আমার মনে হয় সেইটা ভালো। ও কিন্তু ওইটাই না গিয়ে একদম অন্য লাইনে চলে গেছে। এই অ্যাডমিনিস্ট্রেশন লাইনটাই ওই জন্যই বলেছি, যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসবে তারা কিন্তু প্লেয়ার না হওয়াই ভালো। কারণ প্লেয়ার হলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে। তারা এমন একটা জায়গায় করতে চায়, এমন কিছু ক্ষমতা দেখাতে চায়, তাতে টিমের ক্ষতি হয়। টেকনিক্যাল লোক, টেকনিক্যাল লোকেদের থেকে ওপিনিয়ন ভালো, সেক্রেটারি প্রেসিডেন্ট যেই হোক না কেন, তারা কিন্তু নন টেকনিক্যাল লোক হওয়া উচিত। তাদের মধ্যে ওই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, কি করে টাকা আনতে হয়, স্পন্সর আনতে হয়, তারা ওইগুলো দেখবে। আইএফএ যে কাজগুলো করছে, তুমি কি সেগুলোকে সমর্থন করো? আইএফএর যে কাজগুলো করছে সত্যি সমর্থন করি। কিছু কিছু ব্যাপার, হ্যাঁ, এখনো যে সবটাই তারা রপ্ত করে ফেলেছে এ নয়। যেমন লিগ আমাদের গতবারটা এখনো কোনো ঠিক হয়নি, কিন্তু আমাদের লিগ চালু হয়ে গেল এখানে। এই জায়গাটা জানি না কেন, সেই কোর্ট কাছারি হেনার ব্যাপার। আর একটা যেটা আমার আইএফএকে বলার, সেটা হচ্ছে যে কলকাতার লিগটা কলকাতা হওয়াই ভালো, ডিস্ট্রিক্ট লিগটা ডিস্ট্রিক্টে থাকা ভালো। আমাদের এই যে কলকাতার লিগটা বাইরে চলে গেল, এই যে কালকে ধুমধাম করে একটা ওপেনিং হলো নৈহাটিতে, কোথায় কলকাতা শহরের লোকরা দেখতে পেল না, কলকাতা শহরের লোকরা যেতে পারলো না। এটা কি কলকাতার লিগ? কলকাতার লিগ না। আমার মনে হয় যারা অফিস কাছারি চাকরি করে, তারা বিকেলবেলা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এসে ছোট টিমের খেলা দেখতো। বহু খেলোয়াড় মুখস্থ হয়ে যেত, কে কিভাবে খেলছে, কোন প্লেয়ারের কি নাম, ছোট টিমের খেলা দেখতে সময় কাটাতো ওইভাবে। তারপরে যখন বড় টিম নামতো, তখন তারা বুঝতে পারতো এই টিমের এই ছেলেটা ভালো, ওকে মার্ক করতে হবে, এই করতে হবে। এরাও জেনে গেছিল। ফলে সেইটা আর হচ্ছে না। ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে নাকি তখন লিগ খেলা শেষ হতো না, 28টা ম্যাচ আমরা খেলেছি, লিগ শেষ হতো 30শে সেপ্টেম্বর, বাঁধা যে গড়ের মাঠ বন্ধ হবে ফুটবল, তো তখনও খেলা শেষ হতো। এখন কেন হচ্ছে না? এইবার এই জায়গাগুলো আমার মনে হয় যে আইএফএর এই কয়েকটা জিনিস একটু দেখা উচিত। এই যে ভূমিপুত্র খেলানোর ব্যাপারটা, বা বিভিন্ন ক্লাবে ভূমিপুত্ররা খেলছে, এই সম্পর্কে তোমার বক্তব্য? ভূমিপুত্র মানে এখন যেটা করতে চাইছে, যেহেতু আমাদের বাংলা দলে সেইভাবে উঠে আসছে না প্লেয়ার, সেই জন্য দেখছি একটা তো কিছু উপায় বার করতে হবে। এই উপায় বার করতে গিয়ে এখন ভূমিপুত্র করে দিয়েছে। এই ভূমিপুত্র করতে গিয়ে তো সন্তোষ ট্রফি তো ভূমিপুত্রই হয়েছে। তো যবে থেকে সন্তোষ ট্রফিটা ভূমিপুত্র হয়েছে, আমরা কবার সন্তোষ ট্রফি পেয়েছি? এটা একটা ভাবনার ব্যাপার। ফলে এই ভূমিপুত্রটা সেই জন্যেই মাথায় এসছে, যদি নাকি আমাদের বাংলার কিছু ছেলে ভূমিপুত্র হিসেবে সুযোগ সুবিধা পায়, হয়তো কিছু ভালো হতে পারে। তবে যদি এটা করতে পারে মন্দের ভালো, আর কি বলবো, এই তো বলার কিছু নেই। আইএফএর কিছু কিছু কাজ তাহলে ভালো হচ্ছে বলে তোমার মনে হয়? আইএফএর সব কাজ খারাপ আমি এটা মানতে রাজি নই। হ্যাঁ, কিছু কিছু একটু খারাপ হচ্ছে হচ্ছে মানে খারাপ বলবো না, এগুলোকে আর একটু রপ্ত করতে হবে। এইটা রপ্ত করতে হবে, কিন্তু আইএফএর কাজ খুব যে খারাপ তা নয়, এটা বলা মুশকিল। তোমার কেরিয়ারের প্রশ্নে আসি। তুমি একটা সময় কলকাতা ফুটবলের বেতাজ বাদশাহ ছিলে মাঝমাঠে। মাঝমাঠে তুমি খেলে গেছো দীর্ঘদিন, এবং গৌতম সরকারের সঙ্গে খেলেছো, প্রসূন ব্যানার্জির সঙ্গে খেলেছো, আরো পিন্টু চৌধুরীর সাথে খেলেছো, মোহন সিং এর সঙ্গে খেলোনি।
কিন্তু অফিস তার খেলেছি। মধ্যে কোন খেলোয়াড়টাকে তোমার পাশে পেয়ে না সবথেকে দেখো, ভালো লেগেছে? আমি বেশি খেলেছি অ্যাকচুয়ালি ক্লাব লেভেলে, আমি খুব একটা বেশি পাইনি, সেটা বসুন ব্যানার্জি। হুম। আমি বাংলা দল, ভারতীয় দলে প্রচুর পেয়েছি। গৌতম দাকে আমি 1 বছর পেয়েছি 76 সাল। পিন্টু দাকে আমি 2 বছর পেয়েছি 77-78। আর বাদ বাকি যারা সব আমার সঙ্গে 1 বছর 2 বছর করেছে, আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ, যেটা পিন্টু দা গৌতম দা কন্টিনিউ 5-6 বছর, প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার 6 বছর। এই রকম জাতীয় বা মোহন সিং, এই যাই বলি, এরা যে কন্টিনিউ 5-6 বছর খেলা, এইরকম কিন্তু আমার সঙ্গে কাউর ছিল না। আমি আজ যাকে পাচ্ছি সামনের বছর আরেকজন পাই। আমি অমলরাজ খেলেছি, আমি সত্যজিৎ চ্যাটার্জি খেলেছি, আমি সুদীপ চ্যাটার্জি খেলেছি, আবার প্রসূন ব্যানার্জিও খেলেছি, গৌতম সরকারও খেলেছি, পিন্টু চৌধুরী খেলেছি। এরা সবই ভালো জাতের প্লেয়ার। একটা প্লেয়ারের সঙ্গে কন্টিনিউ খেললে গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। খানিকটা তৈরি হয়েছিল প্রসূন ব্যানার্জির সঙ্গে। কেন না, এই দেশের আর এই বাংলার হয়ে খেলতে গিয়ে 1 বছর মহামারানে আমরা একসঙ্গে খেলেছি। এছাড়া বাকি দেশের হয়ে বেশি খেলেছি, বাংলার হয়ে খেলেছি। তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়াতে না অনেকটা রপ্ত হয়েছিল। পারমিন্দর সিং এর সঙ্গে তোমার খেলা পারমিন্দার সিংহ দেশের হয়ে আমি প্রচুর খেলেছি, ওর সঙ্গেও আমার এখনো অদ্ভুত ভালো আন্ডারস্ট্যান্ডিং। ভীষণ আজও আমার সঙ্গে ওর বন্ধুত্ব। আমাকে কানাডা থেকে ফোন করে কেমন আছে না আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে তুমি ফুটবলের মধ্যেই আছো এবং ফুটবলের মধ্যেই থাকতে চাও, তাই তো? অবশ্যই, ফুটবল ছাড়া আমার আর কিন্তু কিছু। তুমি যে লাইসেন্সটা নিলে সেই লাইসেন্সটা কাজে লাগানোর ব্যাপারে কারণ কাজে লাগানোর থেকে বড় কথা, আমি যখন লাইসেন্স করলাম তখন লাইসেন্সের একটা চাউর হয়ে গেল যে লাইসেন্স ছাড়া হবে না। আমাকে মোহনবাগান নিয়েছিল এবং আমি ছোট টিমে 2 বছর 2-3টে ক্লাবে করেছি। আমি পোর্ট ট্রাস্ট করেছি, আমি এরিয়ান করেছি। কিন্তু একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ছোট টিমের পক্ষে তখন অত অর্থ ছিল না। ফলে এদের টার্গেটটা হচ্ছে কোনো রকমে একটা থেকে যাওয়া। কিন্তু আমি যখন মোহনবাগানে, আমি আর সুব্রত ভট্টাচার্য ছিলাম, তো ন্যাচারালি সে বছর রেজাল্ট কিন্তু ভালো হয়েছিল। আমাদের দুর্ভাগ্য একটা জন্য, একটুর জন্য আমরা ফার্স্ট হতে পারলাম না। আমরা ইস্টবেঙ্গলকে হারিয়েছি, আমরা গোয়াকে ওখানে গিয়ে হারিয়েছি, সবগুলোই ছিল। পরের বছর আমাদের দুজনকেই সরিয়ে দিল। এই যে সরিয়ে দিল, কারণ কি, এর কারণের কেউ প্রশ্ন না করাই ভালো, তার উত্তর পাবে না। ফলে ওইটা হয়ে গেল। আমাকে ইস্টবেঙ্গল আর ডাকিনি, মহামারানও ডাকিনি। এবার তাদের মনে হয়েছে, তাদের হয়তো পছন্দ না হতেই পারে, সেই জন্য অর্থাৎ আমি অনেক দেখলাম। প্রশ্নের নিরুত্তর থেকে যাওয়াটাই বাঞ্ছনীয় এবং প্রশান্ত সে ব্যাপারে নিরুত্তরই থেকে গেছে, কারণ উত্তর দিতে সে চায়নি। একটা কথা শেষ পুনশ্চ বলে একটা কথা তোমায় জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে তুমি এখনকার ফুটবলটাকে কিভাবে দেখো? এখনকার ফুটবল আমি এইটুকু দেখি যে আমাদের এই মুহূর্তে বাংলার ফুটবল ভালো জায়গায় নেই, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। দুই হচ্ছে, আমাদের এখন কি হয়েছে যে নন টেকনিক্যাল লোকে ভরে গেছে। যেই অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে সেই টেকনিক্যাল কথা বলছে। ফলে আমাদের যাই কিছু হোক না কেন, এই জায়গাটা থেকে আমাদের সরতে হবে। কিন্তু কেউ যদি কোনো কথা বলতে যায়, তখনই সে বাধা পাবে। আমার মনে হয় এখন সময় এসছে বাংলার জন্য ভালো করে মিথ্যে কথা বলা, আননেসেসারি ওইসব না বলে, সত্যি সত্যি খারাপ আছে এটা মেনে নিতে হয়। তা হ্যাঁ। তোমাদের মতো যারা প্রাক্তন খেলোয়াড়, যারা দীর্ঘদিন ধরে মাঠে খেলে, তাদের মধ্যে একতা কোথায়? একতা এই জন্যে থাকছে না, কারণ এরা তো কি হয়, এদের বয়স হয়ে গেছে, যখন কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না তখন আস্তে আস্তে সে সরে যাচ্ছে, কারণ দেখেছে আমি আর পারবো না এদের সঙ্গে। এখন কি হয়েছে, সেটা আস্তে আস্তে যত কমে যাচ্ছে, পরের জেনারেশন এসে যাচ্ছে, ওই একই ব্যাপারটা, ওই ঘুরে ঘুরে সেই ঘুরে ঘুরে ব্যাধি ওই কি ভারতীয় ফুটবলেও ভারতীয় ফুটবলে একই জায়গায় আছে, ঠিক একই জায়গায়। ওরাও আস্তে 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 ওই জেনারেশন হারিয়ে যাচ্ছে, গিয়ে সরে যাচ্ছে। তাদের দিকে আর কোনো চিন্তাও করছে না, ভাবছেও না, এই যা হওয়ার তাই হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম প্রশান্ত ব্যানার্জির সঙ্গে কথা বলে যে তিনি গঠনমূলকতাকে প্রশ্রয় দিতে চান এবং গঠনমূলকভাবে এগিয়ে যেতে চান। তবে তিনি তার সঙ্গে একটি কথা বলেছেন যে ভারতীয় ফুটবল এবং বাংলার ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি টেকনিক্যাল লোকদের সাহচর্য প্রয়োজন। সেই সাহচর্য আসবে আমরা আশা করছি। ননসেন্স জেসির পক্ষ থেকে প্রশান্তকে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের যোগ দেওয়ার জন্য।